যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তাকে অনেকটা স্বাভাবিক করতে চাচ্ছে। এর মাধ্যমে মূলত তারা যেমন ইন্ডিয়াকে চাপে রাখতে পারবে, একই সাথে এই অঞ্চলে তাদের যে উপস্থিতি রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মাধ্যমে অনেকটা বৃদ্ধি করতে পারবে। কেননা বর্তমান সময়ে ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটাই দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এটি মূলত হচ্ছে চীন এবং ভারত, কেননা নিজেদের মধ্যে অনেকটাই সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চালু করেছে। চীন যেমন নিজেদের বর্ডার থেকে সৈন্যগুলোকে সরিয়ে নিয়েছে লাদাখ অঞ্চল থেকে শুরু করে অরুণাচল অঞ্চলে। এ থেকে মূলত এটাই বোঝা যাচ্ছে যে চীন চাচ্ছে যে ভারতের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হোক। অর্থাৎ চীন এবং ভারত দুইটি দেশে যখন চাচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক, এ কারণেই মূলত যুক্তরাষ্ট্রের কাছে আসলে চীনকে কাউন্টার করার মতো এমন কোনো বড় দেশ থেকে যায় না। ভারতকে যেহেতু যুক্তরাষ্ট্র ব্যবহার করতো মূলত চীনকে কাউন্টার করার জন্য, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আসলে অনেকটাই পিছু পা হতে বাধ্য হচ্ছে। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তা হচ্ছে বর্তমান সময়ে বা ভবিষ্যতে কিছুদিনের মধ্যে যখন যে ব্রিক্স এর সামিট হবে, এই সামিটে নতুন এক ধরনের কারেন্সি ইন্ট্রোডিউস করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ব্রিক্স কারেন্সি নামে নতুন একটি কারেন্সি লঞ্চ করতে পারে, যার মাধ্যমে আসলে ডলারকে কাউন্টার করার জন্য যুক্তরাষ্ট্র, চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া বা ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো বা ব্রিক্সভুক্ত অন্যান্য যে নতুন দেশগুলো সংযুক্ত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য ইরানের মতো দেশগুলো, এই দেশগুলো মূলত তখন ইরান যুক্তরাষ্ট্রকে কাউন্টার করার জন্য এই ধরনের নতুন কারেন্সিকে ব্যবহার করবে। ব্রিক্স এর নতুন কারেন্সিকে আসলে বাস্তবসম্মতভাবে ডলারের বিপক্ষে দাঁড় করানোর জন্য ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া অনেকটাই জরুরি। ব্রিক্স এর নতুন কারেন্সিকে আসলে খুব ভালোভাবে পরিচালনা করার জন্য ইন্ডিয়ার মতো বড় অর্থনীতি যেমন দরকার রয়েছে, একই সাথে চীনের মতো একটি বড় শক্তিশালী অর্থনীতির দরকার রয়েছে। এই দুইটি দেশ যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয় এবং ব্রিক্স কারেন্সির মাধ্যমে নিজেদের মধ্যে যে বাণিজ্য রয়েছে, বিশাল একটি বাণিজ্য, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে প্রায় $130 বিলিয়ন মতো হিউজ পরিমাণ বাণিজ্য হয়। এই বাণিজ্যে যদি তারা ব্রিক্স কারেন্সিকে ব্যবহার করে, সেক্ষেত্রে ডলারের চাহিদা অধিকাংশ ক্ষেত্রে কমে যাবে। অন্যদিকে রাশিয়ার সাথে যেমন ইন্ডিয়ার বাণিজ্য রয়েছে, রাশিয়ার সাথে যেমন চীনের প্রায় $100 বিলিয়ন বাণিজ্য রয়েছে, অর্থাৎ প্রায় 200 থেকে 300 বিলিয়ন একটা হিউজ বাণিজ্য রয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে। এই ব্রিক্সভুক্ত দেশগুলো যখন ব্রিক্সভুক্ত কারেন্সিকে বা ব্রিক্সের যে নতুন কারেন্সি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে সেই কারেন্সিকে নিজেদের বাণিজ্যে ব্যবহার করবে, সেক্ষেত্রে ডলারের যে প্রয়োজনীয়তা রয়েছে বা ডলারের যে ডিমান্ড রয়েছে তা অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে ডলার অনেকটাই তার মূল্যস্ফীতিতে পড়তে পারে বা ডলার তাদের মূল্য কমিয়ে ফেলতে পারে বা ডলারের মূল্য কমে আসতে পারে। তবে এই পুরো প্রসেসকে বাস্তবায়ন হতে আসলে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে সম্পর্ক রয়েছে তাকে স্বাভাবিক হওয়া প্রয়োজন। ইন্ডিয়া এবং চায়না যদি নিজেদের মধ্যে বাণিজ্যকে আসলে ডলারের পরিবর্তে ব্রিক্সের যে নতুন কারেন্সি আসবে সেই কারেন্সিতে করবে, তখন যুক্তরাষ্ট্রের যে ডলার রয়েছে সেই ডলার কারেন্সি আসলে অনেকটা মূল্য পতন হতে পারে। অর্থাৎ ব্রিক্স কারেন্সি মূলত সবচেয়ে বড় একটি কারণ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বর্তমানে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পিছনে। ব্রিক্স যেহেতু ইন্ডিয়া, চায়না, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের মতো বড় বড় কয়েকটি দেশের সংগঠন বা কয়েকটি দেশ মিলে গঠিত হয়েছিল প্রথম, তাই এক্ষেত্রে এই 4-5টি দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা স্বাভাবিক না হলে আসলে ব্রিক্স এর যতগুলো পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন সম্ভব না। অর্থাৎ ভবিষ্যতে যে কোনো সময় হোক, বর্তমানে হোক বা কিছু নিকট ভবিষ্যতে হোক, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয় অনেকটাই সময়ের দাবি। কেননা যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা অনেকটাই ঘোলাটে। কেননা যুক্তরাষ্ট্রের সাথে যেমন ইন্ডিয়া খুব ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারে না, অনেক ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী ইন্ডিয়া চলতে পারে না। যেমন রাশিয়ার কাছে তেল কেনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করার ব্যাপারে যুক্তরাষ্ট্র যেমন ইন্ডিয়াকে চাপ দিয়ে আসছিল, ইন্ডিয়া সেগুলোকে গ্রহণ না করে তাদের নিজস্ব পলিসিতে চলতো। এই জন্যই মূলত যুক্তরাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভবিষ্যতেই আসলে খারাপ হওয়ার মতোই একটা পর্যায়ে ছিল। অর্থাৎ এটা খুবই স্বাভাবিক যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে ভবিষ্যতে এবং ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আবার খারাপের দিকে চলে আসবে। যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে আসলে ভবিষ্যতে কখনোই সম্পর্ক খুব বেশি দূর আগানোর পর্যায়ে ছিল না। ইন্ডিয়া যেহেতু পুরোপুরিভাবে আসলে চায়নার বিপক্ষে দাঁড় হইতে চায় না, একই দিকে যুক্তরাষ্ট্র যেমন ইন্ডিয়াকে পুরোপুরিভাবে চায়নার বিপক্ষে একটি দেশ হিসাবে বা বিপক্ষে একটি শক্তি হিসাবে এই অঞ্চলে দাঁড় করাতে যাচ্ছিল, এই জিনিসটি মূলত ইন্ডিয়ার কাছে তেমন গ্রহণযোগ্য ছিল না। কিছুদিন পূর্বে জাপানের যে নতুন প্রধানমন্ত্রী হয় ফুমিও কিশিদার পর, তিনি এই নতুন একটি এশিয়ান ন্যাটো করার প্রস্তাব দেন, যার মাধ্যমে চায়নার বিপক্ষে ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের মতো কিছু দেশ মিলে চায়নার বিপক্ষে একটি নতুন ন্যাটো হিসাবে এই অঞ্চলে একটা নতুন শক্তি হিসাবে দাঁড় হবে, যা মূলত ইন্ডিয়া বর্তমান সময় রিজেক্ট করে দিয়েছে। ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর, তিনি বর্তমান সময় একটি ভাষণে বলেন যে ইন্ডিয়া আসলে চায়নার বিপক্ষে এমন কোন ন্যাটো দাঁড় হোক যা মূলত এই অঞ্চলে একটি অস্থিরতা সৃষ্টি করবে। জাপানের সাথে ইন্ডিয়া একমত হইলেও এক্ষেত্রে আসলে এশিয়ান ন্যাটো প্রতিষ্ঠার ব্যাপারে ইন্ডিয়া কোনো জোটে অংশগ্রহণ করবে না, এটি তিনি কিছুদিন পূর্বে স্পষ্ট বলে দেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হবে। আর এই জিনিসটাকেই ট্যাকেল করার জন্য যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হোক। এর মাধ্যমে এই দুইটি ছোট ছোট দেশকে ব্যবহার করে ইন্ডিয়াকে চাপে রাখতে পারবে যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র মূলত ইন্ডিয়াকে হারিয়ে যাওয়ার ভয় বা ইন্ডিয়া থেকে যুক্তরাষ্ট্রের যে দূরত্ব বৃদ্ধি হচ্ছে স্বাভাবিকভাবে, যেটা ভবিষ্যতে হবে আরো বেশি, ব্রিক্স কারেন্সি আসা থেকে শুরু করে ব্রিক্সের পরবর্তী বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে। এজন্যই মূলত বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোকে যুক্তরাষ্ট্র ব্যবহার করে
এই অঞ্চলে ইন্ডিয়াকে চাপে রাখতে চাচ্ছে। যদি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক অনেকটাই অস্বাভাবিক হয়ে যায় বা একসময় যদি ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার বিকল্প হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলো আসলে যুক্তরাষ্ট্রের কাজে আসতে পারে, চায়নাকে কাউন্টার করা বা ইন্ডিয়াকে কাউন্টার করা বা ইন্ডিয়াকে কিছু ক্ষেত্রে চাপ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানকে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র একটি বিকল্প অপশন হিসেবে রাখতে যাচ্ছে। এই জন্য এই দুইটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণে মূলত সার্ক নামে বিভিন্ন ধরনের সংগঠনের মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা স্বাভাবিক করার প্রক্রিয়া চলমান রয়েছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা বলবো অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।